আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার হাজির হলাম আমরা আরেকটা আমাদের নতুন অনলাইন ক্লাস নিয়ে। তোমাদের গত ক্লাস পর্যন্ত আমরা যতটুকু করিয়েছিলাম সেখানে আমরা তোমাদেরকে লম্ব উপাংশের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সো লম্ব উপাংশের কনসেপ্টের আমরা প্রথমে ফর্মুলা দেখিয়েছিলাম, এরপর আমরা দেখেছিলাম কীভাবে আমরা পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই সেই কনসেপ্ট আমরা দেখেছিলাম। সো আজকের ক্লাসে প্রথমেই তোমাকে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে তুমি আমাকে প্রথমে প্রশ্ন করতে পারো, ভাইয়া লম্ব উপাংশের কনসেপ্টটা কাজে লাগে কোথায়, বা আমরা এটা পড়ালেখা করি কেন। আসলে তোমাদেরকে আমরা আজকে সেটা নিয়ে আগে একটু করে কথা বলি, এরপর আমরা এটা ম্যাথ করাবো। আচ্ছা, তুমি প্রথম আমাকে একটা প্রশ্নের আনসার দাও। মনে করো কোনো একটা বস্তু ভূমিতে অবস্থান করছে, হ্যাঁ, ভূমিতে অবস্থিত কোনো একটা বস্তু। এখন আমি এই বস্তুটাকে এই দিকে এক পরিমাণ বল প্রয়োগ করলাম এবং এটা হচ্ছে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এই যে বস্তুটাকে আমি এক পরিমাণ বল প্রয়োগ করে এইদিকে টানছি, এই বস্তুটা যাবে কোন দিকে? তাহলে তুমি নিজে তোমার কমন সেন্স কী বলে বলো তো? একটা বস্তুকে ভূমিতে রেখে যদি আমি এভাবে টানতে থাকি তাহলে বস্তুটা কিন্তু আমার দিকে আসবে না, বস্তুটা যাবে হচ্ছে সামনের দিকে, মানে তল বরাবর। তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমি টেনেছি তাকে এই দিকে কিন্তু সে যাচ্ছে এই বরাবর। তাহলে এখন আমার একটা প্রশ্ন চলে আসে যে আমি তাকে টানলাম এইদিকে কিন্তু সে যাচ্ছে এই দিকে। এখন প্রশ্ন হচ্ছে একটা বস্তুকে ধাক্কা না দিলে সে যাচ্ছে কিভাবে, বা বল প্রয়োগ না করলে যাচ্ছে কিভাবে? উত্তর হচ্ছে তাকে নিশ্চয়ই কোনো বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে বল প্রয়োগটা করছে কে? আমি তো এই দিকে বল প্রয়োগ করছি। আসলে আমি বল প্রয়োগ করছি এই দিকে, কিন্তু এই বলের একটা প্রভাব এই দিকে আছে, ওই প্রভাবের কারণে সে এইদিকে যাচ্ছে। এই বলের এই দিকে আসলে কতটুকু প্রভাব আছে, ওই প্রভাবটার নামই হচ্ছে এই বরাবর লম্ব উপাংশ। তাহলে আমি যদি একটা তোমাকে এক্সাম্পল দিই, যেমন দেখো এই এফটাকে আমি দুই ভাগে ভাগ করি, দুই ভাগে ভাগ করলে এইদিকে কী হবে? স্বাভাবিক ব্যাপার হচ্ছে যার সাথে থিটা আছে সেটা হবে কি? কস। তাহলে এটার নাম হবে হচ্ছে এফ কস থিটা, আর এটার নাম হবে কি? এফ সাইন থিটা। আমরা জানি যদি কোনো একটা ভেক্টরকে আমি দুই ভাগে ভাগ করি তাহলে তোমাকে মাথায় রাখতে হবে একটা ভেক্টরকে আমি দুই ভাগে ভাগ করলে একজন যেদিকে থাকবে আরেকজন অবশ্যই তার উল্টা দিকে থাকবে, এবং দুইজনের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, যেহেতু লম্ব উপাংশ। এখন একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি এফ এর মান থিটার মান বলে দিই তাহলে তুমি অবশ্যই এফ কস থিটার এফ সাইন থিটার মান বলতে পারবা। আমি জাস্ট আন্দাজে একটা মান ধরে নিচ্ছি। আমি মনে করো বললাম যে এফ এর মান হচ্ছে 10 নিউটন। এবার তুমি হিসাব নিকাশ করে দেখলা যে এফ কস থিটার মান মনে করো 8 নিউটন। মনে করো আমি এমনভাবে মানটা দিছি যে এখানে 8 নিউটন আসলো। এখন আমার প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, আমি ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে কোনো একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করছি। এখন এই দিকে 10 নিউটন বল প্রয়োগ করা মানে হচ্ছে এই দিকে 8 নিউটন বল প্রয়োগ করা, মানে এই 10 নিউটন বলের কারণে এই বরাবর 8 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আবারও বলছি, এই 10 নিউটন বলের কারণে ভূমি বরাবর 8 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আমি যদি এই বলটা প্রয়োগ না করি এটাও থাকবে না, কারণ এটা আসছে হচ্ছে এটার থেকে। এটাকে দুই ভাগে ভাগ করলে আমরা একটা এটা পাচ্ছি আর একটা এটা পাচ্ছি। তাহলে সহজ ব্যাপার আমরা কী বলতে পারি বলো তো? সহজে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই বল যেটা 10 নিউটন, এই 10 নিউটন আমি বল প্রয়োগ করেছি ঠিক আছে, কিন্তু এই বস্তু দ্বারা যে সামনের দিকে যাচ্ছে এই যাওয়ার ক্ষেত্রে এই 10 নিউটন সম্পূর্ণ কাজে লাগছে না। কতটুকু কাজে লাগছে বলো তো? 8 নিউটন কাজে লাগছে। এর মানে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি আমার যে বস্তুটা আছে এই বস্তুটা সামনের দিকে কত বল অনুভব করছে বলো তো, উত্তর কিন্তু 10 নিউটন হবে না, উত্তর হবে 8 নিউটন। আমি এই দিকে 10 নিউটন ঠিক আছে, কিন্তু এই 10 নিউটনের কারণে আনুভূমিক বরাবর তার বলের মানটা হচ্ছে 8 নিউটন। তাহলে আমরা এই যে একটা বস্তুকে টানছি এদিকে কিন্তু বস্তু এই দিকে যাচ্ছে, বস্তু যদি এই দিকে যায় তাহলে সেক্ষেত্রে এই বলের কতটা প্রভাব এদিকে আছে সেটা আমরা বের করতে পারবো লম্ব উপাংশের সূত্র দিয়ে। আরেকটা এক্সাম্পল দিই, যেমন মনে করো আমাদের কাছে মনে করো এরকম একটা আনত তল আছে। এখন এই যে বাঁকা একটা তল আছে, এই তলের ভিতর মনে করো কোনো একটা বস্তু আমাদের এখানে আছে। এই বস্তুর ওজনটা হচ্ছে আমাদের এমজি। এখন আমরা স্বাভাবিক ব্যাপার জানি এমজি ওজনের কারণে বস্তু নিচের দিকে পড়ার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে বস্তুটা যখন একটা তলের উপর আছে, বাঁকা তলের উপর, এই বস্তুটা নিশ্চয়ই এই দিকে পড়বে না, বস্তুটা এই দিকে পড়বে। এখন আমার প্রশ্ন হতে পারে ভাইয়া বস্তু যদি এই দিকে পড়ে কার কারণে পড়বে? অবশ্যই ওজনের একটা প্রভাবের কারণে। এই ওজনের কতটুকু প্রভাব এখানে আছে সেটা আমরা কী দিয়ে বের করতে পারবো? লম্ব উপাংশ। তাহলে আমি এটা কাজ করি, এই কোণটাকে মনে করো ভাইয়া নাম দিলাম হচ্ছে থিটা। তাহলে এটাকে যদি থিটা বলি, এমজি
যার সাথে থিটা আছে সেটা হবে কস, তাহলে এটা হবে এমজি কস থিটা। এর মানে ব্যাপারটা খেয়াল করো, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এই বস্তুটা গতিশীল হচ্ছে কি না, তুমি বললে যে হচ্ছে। আমি যদি প্রশ্ন করি কার কারণে গতিশীল হচ্ছে, তুমি কি বলবে এমজি এর কারণে? না, বস্তুটা গতিশীল হচ্ছে এমজি কস থিটা এর কারণে। এখন এমজি কস থিটাটা সৃষ্টি হয়েছে কার কারণে? এমজি এর কারণে। কিন্তু এই এমজি পুরোটা তাকে গতিশীল করতে কাজে লাগে না, গতিশীল করতে কাজে লাগে হচ্ছে এমজি কস থিটা। ঘটনা ক্লিয়ার কিনা? এখন যদি তুমি বলো ভাইয়া তাহলে ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে এমজি কস থিটা, আরেকটা কই? অবশ্যই ভেরি সিম্পল, এইটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, এটার এক পাশে এমজি কস থিটা, তাহলে আরেক পাশে কি থাকবে? এমজি সাইন থিটা। এই আরেক পাশে দেওয়ার সময় অবশ্যই এটার সাথে 90 ডিগ্রি কোণে দিতে হবে, এবং এটার নাম হচ্ছে এমজি সাইন থিটা। এটার কাজ কি আমরা ভবিষ্যতে দেখবো, এখানে আমাদের দরকার নেই। তাহলে আপাতত আমরা যেটা বলতে পারলাম, এখানে বস্তু গতিশীল হচ্ছে এমজি কস থিটার কারণে, এখানে বস্তু গতিশীল হচ্ছে এফ কস থিটার কারণে। এখন আমরা নিউটনের একটা সূত্র জানি, কি সূত্র বলো তো? এফ ইকুয়ালস টু এম এ। এখন তোমরা বলো এখানে এফ মানে কি বলো তো? তোমরা সবাই বলো যে ভাই এফ মানে প্রযুক্ত বল। না, এখানে এফ মানে প্রযুক্ত বল না, এখানে অ্যাপ মানে হচ্ছে কার্যকর বল। এর মানে তুমি বল প্রয়োগ করলেই হবে না, এই বলটা বস্তুকে গতিশীল করতে হবে। যেই বল বস্তুকে গতিশীল করতে কাজে লাগে সেই বলটা হচ্ছে এই অ্যাপ। এখন আমি যদি তোমাকে এই ম্যাথটা পরীক্ষা দিই, আমি যদি বলি এখানে বস্তুর ত্বরণ বের করো, এখন তুমি ত্বরণ বের করার জন্য এফ এর মান আর এম এর মান যে বসাবা, এই অ্যাপ তুমি কত বসাবা? ভেরি সিম্পল, যে বলের কারণে বস্তু গতিশীল হয়। এখানে বলো এখানে কি বস্তু এফ এর কারণে গতিশীল হয়েছে নাকি অ্যাপ কস থিটার কারণে? অবভিয়াসলি ভাই অ্যাপ কস থিটার কারণে। তাহলে তোমাকে এখানে এফ এর জায়গায় লিখতে হবে অ্যাপ কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। এখন যদি তুমি এখানে আসো, ভাইয়া বলো তো এই জায়গায় বস্তুর ত্বরণ যদি বের করতে চাই, এই বস্তুটা গতিশীল হচ্ছে কার কারণে? ভাইয়া এমজি কস থিটার কারণে। তাহলে আমি এখানে যদি এফ লিখতে চাই, তাহলে এফের জায়গায় লিখতে হবে এমজি কস থিটা। তাহলে আমি লিখতে পারবো এমজি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে ভেরি সিম্পল, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, নিউটনের সূত্র যে আমরা এফ ইকুয়ালস টু এম এ ব্যবহার করি, এই জায়গায় এফ মানে কিন্তু প্রযুক্ত বল না, এই এফ মানে কি বলতো? কার্যকর বল, যেই বলটা কাজে লাগে। আর কোনো একটা বস্তু যেই দিকে আমরা বল প্রয়োগ করব, সেই দিকে যদি গতিশীল না হয়, অন্য দিকে যদি গতিশীল হয়, তখন আমরা দেখতে হবে ওই দিকে ওই বলের কতটুকু উপাংশ আছে, সেই লম্ব উপাংশ যতটুকু আছে ওই লম্ব উপাংশটাই বস্তুকে গতিশীল করে, এবং আমাকে এফের জায়গায় তাকেই বসাতে হবে। বলা একটু বুঝছে কিনা? তাহলে এখান থেকে তুমি কিছুটা গেস করতে পারছো ভাইয়া যে না, লম্ব উপাংশের কিছুটা কাজ আছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব অন্যান্য অধ্যায়ে, অতএব এখানে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না, তাহলে এটা আমরা বাদ দিই। এখন এটা নিয়ে একটু করে কথা বলি। এখানে তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আচ্ছা আমি বুঝলাম আপনি অ্যাপটাকে দুই ভাগে ভাগ করছেন। আচ্ছা ভাগ করছেন, আচ্ছা অ্যাপটাকে যদি দুই ভাগে ভাগ করি, অ্যাপটা কি আর আছে? অবশ্যই নেই, কারণ অ্যাপটাকে তো আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। এই অ্যাপ যে কথা, এই দুজন একসাথে থাকাও কি সেম কথা? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই অ্যাপটা নাই, এই দুজন আছে। আমি বুঝলাম ওর কারণে বস্তু সামনে যায়, তাহলে ও কি করে? ভেরি সিম্পল, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে এমজি। আর ও ওজনের কোন দিকে কাজ করে? বিপরীত দিকে। তাহলে ওর কাজ কি বলতো? ওজনকে বাধা দেওয়া। মানে ওজন যেদিকে, এটা তার উল্টা দিকে কাজ করে। এর মানে এটা বস্তুকে কিছুটা হালকা করে, মানে বস্তুর যে ওজন, সেই ওজনটাকে কিছুটা হ্রাস করে। আবারও বলছি কিছুটা হ্রাস করে, আমি বলি নাই যে ওজনটাকে নেগলেক্ট করে দেয়, আমি বলেছি ওজন কিছুটা হ্রাস করে। মনে করো এটার ওজন মনে করা হচ্ছে 10 নিউটন, আর এটার মান মনে করা হচ্ছে 4 নিউটন। তাহলে আমরা বলতে পারি বস্তুর ওজন 10 নিউটন, কিন্তু এই 4 নিউটনের কারণে এই 10 নিউটন থেকে 4 নিউটন কমে গিয়ে বর্তমানে তার ওজনটা হয়ে যাবে হচ্ছে 6 নিউটন। এটাকে আমরা বলবো হচ্ছে তার আপাত ওজন। আপাত মানে হচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এটার ওজন কিন্তু 6 নিউটন না, বাস্তবে এটার ওজন হচ্ছে 10 নিউটন। কিন্তু আমি যখন এই বলটা প্রয়োগ করার কারণে এখানে একটা লম্ব উপাংশ কাজ করছে, তখন তার 10 নিউটন ওজনটাকে আমার কাছে মনে হচ্ছে 6 নিউটন। তাহলে আমরা বলতে পারি এটার কাজ কি? বস্তুকে সামনে গতিশীল করা। আর এটার কাজ কি বলতো? বস্তুর ওজনটাকে কিছুটা হ্রাস করা। এবার আসো, তাহলে এতটুকু যদি তুমি বুঝে থাকো, আমরা এখন খুব সুন্দর করে তোমাকে প্রশ্ন করতে পারবো এবং এই প্রশ্নের আমরা আনসার দিতে পারবো। খেয়াল করো, বোর্ডে আমরা একটা ম্যাথ দিয়েছি, এই ম্যাথটা মোস্ট কমন একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা সলভ করব। এখানে একটা কথা বলে রাখি, নিউটনের সূত্রটা তো বেসিক সূত্র, ওই কারণে আমরা এখানে না বলে অ্যাপ্লাই করে ফেলছি। যদিও আমাদের নিউটনের সূত্র এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু নয়, নিউটনের সূত্র আমরা অধ্যায় 4-এ পড়বো, তবে বেসিক সূত্র তোমার যেখানে লাগবে সেখানেই তুমি অ্যাপ্লাই করবা। তাহলে আমরা এখানে লাগতেছে বলে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আসি, আমাকে কি বলেছে? আমাকে বলেছে 5 কেজি বরের একটি বস্তুকে 10 নিউটন বলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে টানা হলে বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে? এর মানে ব্যাপারটা খেয়াল করো। তাহলে আমাকে এরকম বলা হয়েছে, কোন একটা ভূমি, এই ভূমিতে কোন একটা বস্তু আছে, এই বস্তুর যে মাস এম সমান হচ্ছে 5 কেজি, এবং এই যে ভূমিতে আছে, ভূমির সাথে
আমরা 60 ডিগ্রি কোণ করে তাকে আমরা বল প্রয়োগ করছি। এই 60 ডিগ্রি কোণটাকে আমি নাম দিচ্ছি থিটা, এর মানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমি বল প্রয়োগ করছি, যত বল প্রয়োগ করছি সেই বলের মান হচ্ছে 10 নিউটন। এখন আমাকে বলা হচ্ছে তাহলে প্রযুক্ত বল এফ এর মান হচ্ছে 10 নিউটন। এখন আমাকে বলা হচ্ছে যদি আমি এইদিকে বল প্রয়োগ করি, খুবই স্বাভাবিক ব্যাপার, তুমি যদি এইদিকে বল প্রয়োগ করো এই বস্তুটা অবভিয়াসলি এই বরাবর গতিশীল হবে। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তাহলে যদি বস্তুটা এই বরাবর গতিশীল হয় তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে ওই বস্তু যে গতিশীল হবে সেই বস্তুর ত্বরণ কত? তাহলে আমি যদি ত্বরণ বের করতে চাই এটা হচ্ছে আমার টার্গেট ত্বরণের মানটা কত। এখন তোমরা আমাকে ইজিলি বলো এটা যদি এফ হয়, এটা যদি থিটা হয়, এই বরাবর বলের মানটা কত বলো তো? এফ কস থিটা। যার সাথে থিটা আছে সেটা হবে কস, তাহলে এটার নাম কি ভাইয়া বলো তো? এফ কস থিটা। তাহলে আমি প্রশ্ন করলাম বলো বস্তু গতিশীল হয় কার কারণে? উত্তর হচ্ছে ভাইয়া এফ কস থিটা এর কারণে। কার কারণে গতিশীল হয় বলো তো? এফ কস থিটা এর কারণে গতিশীল হয়। তাহলে বস্তু যার কারণে গতিশীল হয়, সেটাই হচ্ছে আমাদের মূল এফ। তাহলে আমরা যদি বলি নিউটনের সূত্রে এফ ইকুয়ালস টু এম এ, এবার কি তুমি এফ ব্যবহার করতে পারবা? অবভিয়াসলি নট, তোমাকে কি করতে হবে? এফ কস থিটা ব্যবহার করতে হবে। তাহলে তুমি কি লিখতে পারবা? এফ কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে আমাদের টার্গেট কার মান বের করা? এ এর মান। তাহলে এ সমান কি বলতে পারি? এ সমান বলতে পারি এফ কস থিটা ডিভাইড বাই এম। এবার এফ এর মান কত? 10, কস অফ থিটার মান কত? 60, এম এর মান কত? 5। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10 × 5 1, তাহলে 1 ms ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। তাহলে ত্বরণের মানটা হচ্ছে 1 ms ইনভার্স 2। ক্যালকুলেশন করলে আমরা এই অ্যান্সারটাই পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো আমরা যেই টপিকটা করাচ্ছিলাম এটা হচ্ছে লম্ব উপাংশের প্রয়োগ। এই দেখো আমরা কতগুলো লম্ব উপাংশের প্রয়োগ করছি, এটা হচ্ছে লম্ব উপাংশের প্রয়োগ সংক্রান্ত একটা ম্যাথ। এবার আসো গত ক্লাসে তোমাদেরকে পায়ে হাঁটা দেখাইছিলাম, সেখানেও লম্ব উপাংশ প্রয়োগ হয়। এবার আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ট্রলি ব্যাগ। সো আসো সবাই ট্রলি ব্যাগে আমরা জাস্ট একটা কমন জিনিস দেখাবো, সেটা একটু খেয়াল করো। সবাই একটু খাতায় লিখে ফেলো। লেখো ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খাতায় লিখো, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক। ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক, ব্যাখ্যা করো। এটা সুবিধাজনক, ব্যাখ্যা করো। আচ্ছা ভালো কথা। তাহলে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক, এটা আমরা এখন ব্যাখ্যা করব। এখন আমরা কীভাবে ব্যাখ্যা করছি সবাই খেয়াল করো। আমরা একটা ট্রলি ব্যাগ নিই, আগে আমরা জেনারেলি চিন্তা করি। মনে করো কোনো একটা ট্রলি ব্যাগ, এটা হচ্ছে কোনো একটা ট্রলি ব্যাগ। হ্যাঁ, তোমার এখানে হচ্ছে তোমার হাত, কারণ আমরা ট্রলি ব্যাগ ধরার সময় এই যে আমরা তো ট্রলি ব্যাগ এভাবে চিন্তা করি যে স্বাভাবিক ব্যাপার, ট্রলি ব্যাগ তো স্টাইলিশদের কাজ, তো ট্রলি ব্যাগটা নিয়ে তুমি এভাবে করে তুমি হাঁটতে থাকবা, খুবই ভালো। এখন তোমার হাতটা নিশ্চয় একটা নির্দিষ্ট জায়গায় আছে, ওই জায়গায় তুমি ট্রলি ব্যাগের স্ট্যান্ডটাকে ধরে রাখছো, তাই না? ওকে, ভালো কথা। ট্রলি ব্যাগের স্ট্যান্ডটাকে ধরে আমি এভাবে হাঁটতেছি। এর মানে হচ্ছে আমি যদি আমাকে আঁকি তাহলে এরকম হইতে পারে, আমার হাতটা এখানে আর আমি এভাবে হাঁটছি। ওকে, তাহলে আমি এক হাত কোমরে দিয়ে ট্রলি ব্যাগটা নিয়ে এভাবে করে হাঁটছি। এখন এই ট্রলি ব্যাগটা যে নিয়ে হাঁটছি, এখানে ঘটনা কী ঘটছে সেটা একটু দেখি। তাহলে ঘটনাটা ঘটছে কি, আমি আমার হাত দিয়ে এইদিকে একটা বল প্রয়োগ করছি এফ, আর এই কোণটা হচ্ছে থিটা। এই কোণটা কত হবে সেটা নির্ভর করবে আমি কত লম্বা, ট্রলি ব্যাগের হাতল কত লম্বা তার উপর। এর মানে আমি যেখানে ধরবো তার উপর ডিপেন্ড করে এটা কোণ উৎপন্ন হবে। এখন তোমরা আমাকে বলো তো, ট্রলি ব্যাগ দিয়ে যখন আমরা এইদিকে টানি কি মনে হয় ট্রলি ব্যাগ কি তোমার গায়ের উপর উঠে যায়? অবশ্যই না, ট্রলি ব্যাগটা সামনের দিকে যায়। তাহলে আমরা বলতে পারি এইদিকে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, কিন্তু ট্রলি ব্যাগ যাচ্ছে হচ্ছে এইদিকে। তাহলে প্রশ্ন হচ্ছে বল প্রয়োগ করছি কত? এফ, কিন্তু শেষ এফ বলের কারণে কি যাচ্ছে না। কার কারণে যাচ্ছে বলো তো? এফ কস থিটার কারণে। এইদিকে যদি এফ কস থিটা হয়, উপর দিকে কী হবে বলো তো? এফ সাইন থিটা। কেন উপর দিকে হচ্ছে? এই বলটাকে যখন তুমি দুই ভাগে ভাগ করবা, এই বলের যেদিকে একজন থাকবে তার উল্টো দিকে আরেকজন থাকবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা হচ্ছে আমার এফ কস থিটা। তাহলে ট্রলি ব্যাগ সামনে যায় কার কারণে? এফ কস থিটা। মাথায় রাখবা, অনেক সময় পরীক্ষা আসে ট্রলি ব্যাগ সামনে যায় কার কারণে? এফ কস থিটা। তাহলে এই বলে এফ কস থিটার কারণে ট্রলি ব্যাগ সামনে যায়, এটার কারণে ট্রলি ব্যাগ সামনে যায়। আচ্ছা, তাহলে বলো তো এফ সাইন থিটা কী করে? এফ সাইন থিটা হচ্ছে ট্রলি ব্যাগের ওজনটাকে হ্রাস করে, মানে ট্রলি ব্যাগের যে ওজন, এই ওজনটাকে সে কিছুটা কমিয়ে দেয়। যেহেতু এই যে ট্রলি ব্যাগের ওজন নিচের দিকে, এটা উপরের দিকে, তাহলে এটা ট্রলি ব্যাগের ওজন কমিয়ে দেয়। এটা হচ্ছে ট্রলি ব্যাগের ওজন কিছুটা কমিয়ে দেয়। ট্রলি ব্যাগের ওজন কিছুটা কমিয়ে দেয়। তাহলে ওর কাজ হচ্ছে ট্রলি ব্যাগের ওজনটাকে কিছুটা
কমিয়ে দেওয়া, তাহলে ওটা হচ্ছে ট্রলি ব্যাগের ওজনটাকে কিছুটা কমিয়ে দেয়। আচ্ছা, ভালো কথা। তাহলে এতটুকু হচ্ছে বেসিক জিনিস যে ট্রলি ব্যাগ কেন সামনের দিকে যায়, অ্যাপ কস থিটার কারণে, আর উপরে অ্যাপ সাইন থিটার কারণে তার ওজনটা কিছুটা প্রশমিত হয় বলা যাবে না, প্রশমিত হয় বলবো না, ওজনটা কিছুটা হ্রাস পায়। প্রশমিত বললে অনেকে মনে করে যে ওজন নাই হয়ে গেছে, নাই হয় না, মানে যতটুকু হ্রাস পাওয়ার হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন বলে যে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক, এর মানে এই ট্রলি ব্যাগের হাতল হচ্ছে এতটুকু। এখন আমি বলতেছি না, ট্রলি ব্যাগের হাতলটাকে আমি আর অনেক লম্বা রাখবো। তাহলে ভেরি সিম্পল, আগে আমি একটু আমাকে এঁকে নিই। আমি হিসাব অনুযায়ী আমার হাত সবসময় এখানে থাকবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে এটা যদি আমার হাত হয়, তাহলে এটা যদি আমি হই, তাহলে আমি আবার আগের মতো আমাকে আঁকলাম, তাহলে এটাই আমার হাত। এবার আমি স্বাভাবিক আগের মতো হাত দিয়ে ধরবো। এবার ট্রলি ব্যাগের কী ধরবো, ওই যে মাথার যে অংশটা সেটাকে ধরবো, তাই না? এই যে মনে করো একটা বাস্তবিক ট্রলি ব্যাগ আঁকি না, যে একটু 3 ডাইমেনশনাল, আমার অঙ্কন দক্ষতা অতটা ভালো না, আবার একেবারে খারাপও না। এটা যদি কোনো একটা ট্রলি ব্যাগ হয়, এখানেই তো তুমি ধরবা নাকি, এখানেই তো আমরা ধরবো। তাহলে এখন এটা যদি আরও লম্বা হয়, তাহলে স্বাভাবিক তুমি এখানে ধরবা, তো আমি ধরবো। আচ্ছা, এখন আমি এই জায়গায় হাত দিয়ে ট্রলি ব্যাগটাকে টানছি, তাহলে ঘটনা কী হবে দেখো। এবার মনে করো হাতলটা এত বড়, আর দিস ইজ মাই ট্রলি ব্যাগ। তাহলে আমার এই ট্রলি ব্যাগ আগেরটাই, কিন্তু হাতল এখন আমি বিশাল লম্বা করে ফেলছি। তাহলে আগের তুলনায় বর্তমানে হাতলটা এতটুকু, তাহলে ঘটনা সব আগের মতোই ঘটছে। এবারও আমি এইদিকে বল প্রয়োগ করব অ্যাপ পরিমাণ, এইদিকে কোণের মান থিটা, এইদিকে অ্যাপ কস থিটার কারণে ট্রলি ব্যাগ সামনে যাবে, এইদিকে অ্যাপ সাইন থিটার কারণে ট্রলি ব্যাগের ওজন কিছুটা হ্রাস পাবে। এখন আমাকে বলো তো তোমরা, এই ট্রলি ব্যাগের হাতলটাকে ছোটো থেকে বড় করার কারণে ঘটনাটা কী ঘটেছে? ট্রলি ব্যাগের হাতলটাকে ছোটো থেকে বড় করার কারণে একটাই ঘটনা ঘটেছে, আমার থিটায়ের মানটা অটোমেটিক কমে গেছে। খেয়াল করছো কিনা? এই থিটায়ের মান এখানে যতটুকু ছিল, এখানে দেখো থিটায়ের মান আরেকটু কমে গেছে। এর মানে হাতল যত লম্বা করবা থিটায়ের মান তত কমে যাবে। এখন আমরা চিন্তা করলাম, তারা বলেছে হাতল লম্বা রাখা সুবিধাজনক, আমি দেখছি হাতল লম্বা রাখলে থিটা কমে, তাহলে নিশ্চয়ই থিটার মধ্যে কুসকুস হতা হয়। তাহলে আমরা দেখি কি হতা হয়। তাহলে একটু খেয়াল করো, হাতল লম্বা রাখলে যদি থিটা কমে, তাহলে আমরা একটু এবার দেখি থিটাকে একটু অ্যানালাইজ করি। তাহলে বলো, থিটা যদি কমে, এর আগে পড়াইছিলাম, থিটা কমলে কস থিটা কী হয় বলো তো? ভেরি সিম্পল, কস থিটা বাড়ে। আচ্ছা, ভালো কথা, খুব ভালো একটা জিনিস পেয়ে গেছি। থিটা যখন কমে যাচ্ছে, এই কস থিটার মানটা বেড়ে যাচ্ছে, আর কস থিটা বাড়া মানেই তো কস থিটা বাড়ে, কারণ এফটা গুণাকারে আছে। এর মানে কস থিটা যখন বাড়ে, কস থিটা যখন বাড়ে, এর মানে এখান থেকে আমরা বলতে পারবো এফ কস থিটা যেটা, এফ কস থিটা এর মানটাও বাড়ে। এবার বলো, ট্রলি ব্যাগ সামনের দিকে যায় কার কারণে? এফ কস থিটা এর কারণে। এর মানে তুমি একটু আগে যে বল প্রয়োগ করছো, এখনও তুমি সেম পরিমাণ বল প্রয়োগ করছো, কিন্তু থিটার মান কমার কারণে একটু আগে সামনের দিকে যে পরিমাণ বল ছিল, বর্তমানে সামনের দিকে বলের মান আরও বেড়ে গেছে। এর মানে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা মানে থিটার মান কমে যাওয়া, আর থিটার মান কমে যাওয়া মানে হচ্ছে আমি সামনের দিকে যে বলের মান, সেই বলের মানটা আরও বেশি পাচ্ছি। যেমন সে ফর এক্সাম্পল একটা মান বসে তুমি দেখো না, মনে করো বলের মান 10 নিউটন, এখানে থিটার মান ছিল 60, এটা হয়ে গেছে মনে করো 30। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো, দুই ক্ষেত্রে অ্যাপ কস থিটার মান সেম হবে না, এই ক্ষেত্রে অ্যাপ কস থিটার মান কিছুটা কমে যাবে, অ্যাপ কস থিটার মান কিছুটা বেড়ে যাবে। এর মানে তাহলে আমরা বলতে পারি থিটা কমা মানে কস থিটা বাড়া মান হচ্ছে অ্যাপ কস থিটা বেড়ে যাওয়া, আর অ্যাপ কস থিটা যখন বেড়ে যাচ্ছে, তখন আমার ট্রলি ব্যাগটা খুব সুন্দর করে স্মুথলি সামনের দিকে যাবে। এর মানে আগে সে সামনে যাওয়ার জন্য যে পরিমাণ বল পাইতো, এখন সে সামনে যাওয়ার জন্য আরও বেশি পরিমাণ বল পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা সুবিধাজনক। সো তোমরা এখন একটা কাজ করিও, নেক্সটবার থেকে ট্রলি ব্যাগ যখন তুমি নিবা, লম্বা একটা বাঁশ নিয়ে যাবা। তো বাঁশ নিয়ে যেহেতু বিজ্ঞান বলেছে যে আমাদের ট্রলি ব্যাগের হাতে লম্বা রাখা সুবিধাজনক, এত লম্বা ট্রলি ব্যাগ তো নাই, কিন্তু তোমাকে সায়েন্স ফলো করতে হবে। সো তুমি নেক্সট থেকে কেউ যদি বিদেশ থেকে আসে, তুমি এটা বাঁশ নিয়ে যাওয়ার সময় গাড়ির উপর করে, সেই বাঁশটাকে তুমি ট্রলি ব্যাগের হ্যান্ডেলে বাঁধবা। সেই বাঁশটাকে যখন ট্রলি ব্যাগের হ্যান্ডেলে বাঁধবা, বিশাল লম্বা বাঁশ হবে। সে বাঁশটা যখন তুমি ধরে নিয়ে যাবা, দেখবা যে আমার থিটার মান কমে গেছে, তুমি খুব ইজিলি নিয়ে যেতে পারছো। তবে আসল বাসটা তুমি বাসে গিয়ে খাবা, কারণ তুমি বাসে শুধু বাসই নিয়ে যাবা, ট্রলি ব্যাগের পাবা না। সো সবসময় বিজ্ঞানকে অতিরিক্ত সিরিয়াসলি নিও না। এখানে আমরা বলেছি হাতল লম্বা রাখা সুবিধাজনক, তবে তোমাকে মনে রাখতে হবে সোরের যে আশেপাশে প্রাদুর্ভাব সেটাও কিন্তু অসুবিধাজনক। সো অতএব মাথা রাখবা, আমি এখানে বলছি লম্বা রাখা সুবিধাজনক, এর মানে আমরা পর্যাপ্ত লম্বা রাখবো, বাট এত লম্বা রাখবো না যে বাঁশ মারি পরে আমরা বাঁশ খেয়ে যাব, এরকম কাজ করো না। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা আসলেই সুবিধাজনক। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা টপিক্স পড়ি। এই টপিক্সের নাম হচ্ছে ল অ্যান্ড রোলার।
এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে লন রোলার ঠেলার তুলনায় টানা সহজ। সবাই একটু খাতায় লিখে ফেলো, লন রোলার, লন রোলার, ল দন্ত ন, লন, লন রোলার, লন রোলার অবলিক দিয়ে লেখো ঠেলা গাড়ি, লন রোলার অবলিক দিয়ে লেখো ঠেলা গাড়ি, লন রোলার অবলিক ঠেলা গাড়ি, ঠেলার তুলনায় টানা সহজ। এটা একটু আমরা লিখে ফেলি। তাহলে আমরা আসি যে আমরা এখানে কি দেখলাম, বলেছে লন রোলার, বলেছে লন রোলার, লন রোলার বা ঠেলা গাড়ি, লন রোলার বা ঠেলা গাড়ি ঠেলার তুলনায় টানা সহজ, ঠেলার তুলনায় টানা সহজ, ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করেছে, লন রোলার ঠেলার তুলনায় টানা সহজ ব্যাখ্যা করো। সো এখন এখানে প্রথমে যে জিনিসটা চলে আসে, ভাইয়া লন রোলার জিনিসটা কি? লন রোলার মানে হচ্ছে আমাদের আসলে ওই যেই জিনিসগুলো হচ্ছে আমরা ভারী জিনিস চালাই নিয়ে যাই, এই টাইপের কিছু একটাকে আমরা লন রোলার বলি। যেমন তোমাকে যে এক্সাম্পল দিই, মনে করো এরকম কোনো কিছু তুমি কখনো দেখছো কি না, এখানে একটা চাক্কা আছে, এদিকে একটা হ্যান্ডেল আছে, এখানে জিনিসপত্র নিয়ে তুমি ঠেলে নিয়ে যাবো, মানে চাক্কা আছে ঠেলে নিয়ে যাচ্ছ অথবা টেনে নিয়ে যাবা, এখানে আমার ধরার জন্য হ্যান্ডেল থাকবে। এখন এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সাধারণত লন রোলার। এখন আমরা এভাবে না এঁকে আমরা ডিরেক্ট আমাদের বইয়ের মতো আঁকবো, মানে বোঝার সুবিধার জন্য। সো বোঝার সুবিধার জন্য আমরা এটা কাজ করি। প্রশ্ন কি বলেছে আগে একটু খেয়াল করো, লন রোলার বা ঠেলা গাড়ি ঠেলার তুলনায় টানা সহজ। তাহলে আমি একবার ঠেলবো একবার টানবো, দেন আমি কম্পেয়ার করবো হুইচ ওয়ান ইজ ইজিয়ার। তাহলে আমরা একটু দেখি লন রোলার বা ঠেলা গাড়ি আমরা একবার ঠেলবো একবার টানবো। তাহলে আসো আমি চিত্রটা একটু ভালো করে খেয়াল করি, ঠেলা আর টানা। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, আমরা বইয়ের মতো আঁকছি। এটা মনে করো লন রোলার, একটা লন রোলার এখানে আঁকলাম, সেম ধরনের একটা লন রোলার এখানে আমরা আবার আঁকবো। মানে আমরা সুবিধার জন্য সহজে দেখাচ্ছি, শুধু চাকাটা দেখাচ্ছি আর চাকা বরাবর একটা হ্যান্ডেল দেখাচ্ছি, কনসেপ্ট তো সেমই। এখন ঘটনা কী করবে দেখো, আমি আগে বলে দিই, এতদিন পর্যন্ত তোমাকে ভেক্টর পড়ানোর সময় তুমি খেয়াল করলে দেখবা আমি সব ভেক্টরকে অ্যানালাইসিস করছি কোনো না কোনো একটা বিন্দুর সাপেক্ষে। অতএব সবসময় সব কিছুকে বিন্দুর সাপেক্ষে চিন্তা করবা। আমি তুমি খেয়াল করলে দেখবা সব জায়গায় আমি ওই ভেক্টরটাকে বিন্দু থেকে বাইরের দিকে বের করছি। মানে লাইক এরকম কোনো একটা জায়গায় একটা ভেক্টর এদিকে আছে আর এই জায়গায় একটা ভেক্টর এখানে আছে, আমি কি করি এই ভেক্টরটাকে ঠেলে দিয়ে হলেও এখান থেকে বের করে ফেলি। আমি এটা চিন্তা করি না, আমি চিন্তা করি এটা, তাহলে আমার জন্য ম্যাথ করতে সুবিধা। তাহলে সব সময় আমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে চিন্তা করব। এখানে বিন্দু হিসাবে আমরা এই চাকার মধ্যবিন্দুটাকে নিব, এখান থেকে আমরা সকল হিসাব নিকাশ করব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আসো জিনিসটা একটু আমরা ক্লিয়ারলি এক্সপ্লেন করার ট্রাই করি। এখন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথমে আমরা আসি, এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব রেখা, এটা আনুভূমিক রেখা, এটা উলম্ব রেখা। আচ্ছা এখন আসি, প্রথমে একটু খেয়াল করো, আমরা লন রোলারকে প্রথমে ঠেলবো, এটা হচ্ছে ঠেলা আর এটা হচ্ছে টানা। তাহলে স্বাভাবিক ব্যাপার না, রোলারকে আমরা ঠেলবো কীভাবে, এদিক থেকে ধরে এভাবে ঠেলবো, তাই না? আচ্ছা এদিক থেকে যদি আমি ঠেলি তাহলে বুঝতেই পারছো আমি এই দিকে একটা বল প্রয়োগ করছি, তাই না? এই দিকে এক পরিমাণ বলে আমি তাকে ঠেলছি এবং এই বলটা ভূমির সাথে একটা কোণ উৎপন্ন করে, তার নাম হচ্ছে থিটা। এখন আমি বলেছি এটা যেহেতু এই বিন্দুতে ঢুকতেছে, আমাদের সুবিধা কোনটা বলো তো, যদি সেই বিন্দু থেকে বের হয় তাহলে আমি এটাকে এখানে না দেখিয়ে এটা সামনে এনে দেখাবো। তাহলে এটাকে আমি সামনে এনে এখানে দেখালাম, এর মানে এটা হচ্ছে আমাদের এফ। আর এই কোণটা যদি থিটা হয় মাস্ট বি এই কোণটাও থিটা হবে, কারণ দুইটা বিপ্রতীপ কোণ। আচ্ছা তাহলে ভাইয়া বলো তো, এটা হচ্ছে আমার ঠেলার সময় টলিবেগের উপর প্রযুক্ত বল এফ এবং সেটা ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে থিটা। যেহেতু আমি ঠেলেছি ওই কারণে বলের মানটা এইদিকে পেয়েছি। এবার আমি এখানে টলিবেগটাকে এই লন রোলারটাকে টানবো, এভাবে টানবো। আমি যদি এই দিকে টানি তাহলে বলের দিক কোন দিকে, তাহলে এই বিন্দু থেকে আমি চিন্তা করলে এই দিকটা হচ্ছে আমাদের ফোর্স বা বলের ডিরেকশন। তাহলে এখানে তো আমার বিন্দু থেকে বাইরের দিকে আসা হতে প্যারা নাই, আর এখানে কোণের মান হচ্ছে এটা হচ্ছে থিটা। এখন আমরা একটা প্রশ্নের আনসার তোমাকে দিই। আচ্ছা বলো তো, তুমি যখন এইদিকে টানবা রোলারটা যাবে কোন দিকে? এই দিকে না? এর মানে এই দিকে আমাকে লম্ব উপাংশ বের করতে হবে। আর তুমি যখন এই দিকে ঠেলবা
কি মনে হয় ঠেলার সাথে সাথে সে কি মাটির ভিতরে ঢুকে যাবে? না, তুমি এদিকে ঠেললা কিন্তু সে যাচ্ছে সামনের দিকে। তাহলে আমাকে দেখতে হবে সামনের দিকে বলের মানটা কত। তাহলে বলো তো এই বলটাকে দুই ভাগে ভাগ করি, অবশ্যই একটা সামনের দিকে হবে। তাহলে আমি যদি বলি এই দিকে বলের মানটা কত, স্বাভাবিক ব্যাপার, এটা যদি এফ হয় এইদিকে বলের মানটা হবে এফ কস থিটা। তাহলে এই বলের এক পাশে যদি এফ কস থিটা থাকে অন্য পাশে কী হবে এফ সাইন থিটা, যার সাথে থিটা আছে সেটা কস, অন্য পাশে হচ্ছে এফ সাইন থিটা, অন্য পাশে হচ্ছে এফ সাইন থিটা। এবার আসে এখানে এই বল যদি এফ হয় এই দিকে বলের মানটা কত বলো তো, যার সাথে থিটা আছে সেটা হচ্ছে এফ কস থিটা। এবং আমরা জানি যাকে দুই ভাগে ভাগ করবো তার এক পাশে এফ কস থিটা থাকলে তার অন্য পাশে এফ সাইন থিটা। তাহলে এক পাশে এফ কস থিটা, অন্য পাশ এইদিকে হচ্ছে এফ সাইন থিটা। তাহলে আমরা এতটুকু পেয়ে গেলাম। এর মানে আমি বলতে পারি আমাদের যে এখানে এফ আছে এফটা আর নাই, কারণ এফটাকে আমি দুই ভাগে ভাগ করে লিখে ফেলছি। এই এফটাও আর নাই, দুই ভাগে ভাগ করে লিখে ফেলছি। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো এই জায়গায় লন রোলার সামনে যাচ্ছে কার কারণে? তুমি বলবা যে ভাইয়া ভেরি সিম্পল, এফ কস থিটা এর কারণে সে সামনে যায়। এখানে সামনে যাচ্ছে কার কারণে? এফ কস থিটা এর কারণে সামনে যায়। তো আমরা তো স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমি কম্পেয়ার করছি কোনটা ইজি কোনটা কঠিন, তাহলে এখানে যে বল এখানেও সেম বল, এখানে যে কোণ এখানেও সেম কোণ, সেম সিচুয়েশানে আমি দেখব কোনটা ভালো। এখন আমি এদিকে তাকায় দেখলাম ওমা এখানে যা এখানেও তা, তাহলে দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই। এর মানে এটা দিয়ে আমি দুইটার মধ্যে পার্থক্য করতে পারবো না। এটা যার কারণে সামনে যায়, এটাও তার কারণে সামনে যায়। তাহলে পার্থক্য কী দিয়ে করব? খেয়াল করো, পার্থক্য করবো আরেকজনকে দিয়ে, এফ সাইন থিটা। এখন তুমি আগে একটা কাজ করো, এই যে লন রোলার তার একটা ওজন আছে না, তার ওজনটা কোন দিয়ে কাজ করে? নিচের দিকে ডব্লিউ বা এমজি। এটার ওজন কোন দিয়ে কাজ করে? নিচের দিকে ডব্লিউ ইকুয়ালস টু এমজি। এখন তোমরা আমাকে বলো এটার ওজন কাজ করে নিচের দিকে, ভালো কথা। এখন যেই দিকে ওজন কাজ করে সেই দিকে নতুন করে আরেকজন চলে আসছে না, এফ সাইন থিটা। ওজন অলরেডি আছে, তার উপরে আরেকজন এসে হাজির, ওজনকে আরও ওজনিত করে ফেলেছে। এর মানে তার ওজন যা, ও এসে তার ওজনটাকে আরেকটু বৃদ্ধি করেছে, কারণ ওজন যেদিকে সেও সেদিকে। তাহলে বলো তো এই এফ সাইন থিটা এই লন রোলারের যে ওজন সেই ওজনটাকে বৃদ্ধি করেছে নাকি হ্রাস করেছে? অবভিয়াসলি বৃদ্ধি করেছে। এর মানে এটার কাজ হচ্ছে ওজন বৃদ্ধি করে। কি পরিমাণ ওজন বৃদ্ধি করে? এফ সাইন থিটা পরিমাণ ওজন বৃদ্ধি করে। এবার আসি, এটা ওজন যেদিকে সে যায় তার উল্টা দিকে, মানে সরি ওজন যেদিকে সে আসে তার উল্টা দিকে, তাহলে ওজনকে সে কিছুটা কমাই দিছে না উল্টা দিকে। তাহলে ওর কাজ হচ্ছে ওজন হ্রাস করা, ও ওজন হ্রাস করে। তাহলে ও কি করেছিল? ওজন বৃদ্ধি করেছিল। ও কি করেছে? ওজন হ্রাস করেছে। এখন একটা ঘটনা খেয়াল করো, ঘটনা কি হয়? আমি যদি এটা সামারি লিখি তাহলে ঘটনা এরকম হয়, সামনের দিকে বলের মান কত বলো তো? এফ কস থিটা। আর নিচের দিকে বলের মান কত? ডব্লিউ আর এফ সাইন থিটা, দুইটা মিলে যোগ হবে, যেহেতু একই দিকে যোগ হবে বলেই তো বাড়ছে। তাহলে টোটাল কত হবে? ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। এই যে এই লন রোলারের ওজন কত? ডব্লিউ, বাড়ছে কত? এফ সাইন থিটা। বর্তমানে ওজন কত? ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। এটাকে বলা হয় আপাত ওজন। আপাত কেন? আপাত মান হচ্ছে যেটা যে কোনো সিচুয়েশানে মনে হয়, এই সিচুয়েশানে তার ওজনটাকে বর্তমানে বেশি মনে হচ্ছে, ডাব্লিউর থেকে এতটুকু বেশি মনে হচ্ছে। বেশি মনে হওয়ার পর বর্তমানে ওজন যেটা, তার নাম আপাত ওজন। যদি তুমি এই সিচুয়েশানটাকে সরাই ফেলো তার ওজন ডব্লিউর মতো আগের মতোই থাকবে। তাহলে ডব্লিউটা চেঞ্জ হয়ে বর্তমানে যেটা মনে হচ্ছে এটার নাম হচ্ছে আপাত ওজন। এবার তুমি এখানে খেয়াল করো তো, সামনে যায় কার কারণে? ভাই এফ কস থিটা এর কারণে। এবার তার আপাত ওজন কত? তার ওজন ডব্লিউ, কিন্তু সে এফ সাইন থিটা ডব্লিউকে কিছুটা কমাই দিছে। কতটুকু কমাইছে? ডব্লিউকে এফ সাইন থিটার পরিমাণ কমাই দিছে। তাহলে আমরা পাচ্ছি ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এখন এটাই হচ্ছে তার আপাত ওজন। এখন প্রশ্ন সেটা না, অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া ভালো কথা, আপনি তো এখানে ডাব্লিউ থেকে এফ সাইন থিটা বিয়োগ করছেন, এর মানে ডাব্লিউটা বড়। হ্যাঁ অবশ্যই বড়। বা যদি কখনো এফ সাইন থিটা বড় হয়, হবে কি না? হ্যাঁ হতেই পারে। তুমি এত বেশি বল প্রয়োগ করছো যে এটা অনেক বড় হয়ে গেছে। লাইক এরকম, এবার দেখো একজন লোক
একটা বস্তুকে আস্তে করে টেনে নিয়ে যাচ্ছে, আর আরেকজনে হ্যাসকে টান মারলো। তুমি খেয়াল করতো যে হ্যাসকে টান মারবে না অনেক জোরে টান মারবে, তার বস্তুটা কি রাস্তায় চলবে নাকি আকাশে উঠে যাবে? অবশ্যই আকাশে উঠে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি যদি বলের মানে এত বেশি দাও যে সেই বলের কারণে যে F sin θ তৈরি হয়, সেই F sin θ যদি ওজনের থেকেও বেশি হয়, তখন এই বস্তুটা মাটিতে নাতেই কিছুটা উপরে উঠে যাবে। যেরকম আমরা হালকা বস্তুকে টানলে সে মাটিতে না চলে উপরে উঠে যায়। সো সাধারণত লন রোলার, যেহেতু আমরা কোনো একটা বস্তুকে নেওয়ার জন্য কাজ করি, এটা দিয়ে আমরা মালামাল নিই, তাহলে আমরা ধরে নিই এটা ভারী, আর এটা যেহেতু ভারী তাহলে ডব্লিউ মাস্ট বি বড়। আর লন রোলার যদি আকাশে উঠে যায় তাহলে তো খেলা শেষ। তো ওই জন্য আমরা বুঝে নিব যে নর্মালি সাধারণত এটা বড় হয়। অ্যান্ড কথা সেটা না, কথা হচ্ছে আমি দুটো কম্পেয়ার করি। সো কম্পেয়ার করলে তুমি দেখো, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে কী হচ্ছে বলো তো? বলো, ঠেলার সময় যার কারণে সামনে যায়, টানার সময় তার কারণে সামনে যায়, এটা নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু ঠেলার সময় তার ওজনটা আরও বেড়ে যায়, আর টানার সময় তার ওজনটা কিছুটা কমে যায়। এর মানে ঠেলার সময় সে ভারী হয়ে যায়, টানার সময় সে হালকা হয়ে যায়। এবার বলো, একটা হালকা আর একটা ভারী বস্তু কাকে সামনে নেওয়া ইজি? অবশ্যই হালকা বস্তুকে। এর মানে এই জায়গায় ওজনটা বেড়ে যাওয়ার কারণে তাকে সামনে নেওয়া আরও কষ্ট হয়ে যায়, আর এই জায়গায় হালকা হওয়ার কারণে সামনে নেওয়া আরও ইজি হয়ে যায়। এর মানে আমরা জানি ওজনের সাথে ঘর্ষণের একটা রিলেশন আছে, তাহলে ওজন বাড়লে ঘর্ষণও বাড়বে, ওজন কমলে ঘর্ষণও কমবে। ফলাফল কী হবে? এই জায়গায় ওজন বাড়ার কারণে, আপাত ওজনটা বাড়ার কারণে এই জায়গায় ট্রলি ব্যাগটাকে নেওয়াটা কষ্ট। এর মানে তুমি যে হাত দিয়ে ধাক্কা মারছো, এই ধাক্কা মারার সাথে সাথে তুমি ওজনও বাড়াই দিছো, আর তুমি যদি হাত দিয়ে টানার সাথে সাথে তুমি ওজনও কমাই দিছো। ফলাফল তাহলে আমরা বলতে পারি ঠেলার ক্ষেত্রে আপাত ওজন বেশি, টানার ক্ষেত্রে আপাত ওজন কম। এর মানে এখানে ওজন কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে কষ্ট বেড়ে যাবে, এখানে ওজন কিছুটা হ্রাস পাওয়ার কারণে কষ্ট কমে যাবে। তাহলে তুমি এই দুটাকে কম্পেয়ার করতে পারো এভাবে। তুমি যদি কম্পেয়ার করো তাহলে তুমি কি করতে পারো, এই যে চার্ট আকারে তুমি লিখে রাখতে পারো যে আমরা এদেরকে কম্পেয়ার করছি। তো কম্পেয়ার করলে কি হচ্ছে দেখো, আমরা লিখি এটা হচ্ছে ঠেলা আর এটা হচ্ছে টানা। তাহলে আমরা প্রথমে লিখি, তুমি খাতা এটা সুন্দর করে নোট করে রাখতে পারো, সামনে যায়। আচ্ছা বলো তো, ঠেলার ক্ষেত্রে সামনে যায় কার কারণে? F cos θ। টানার ক্ষেত্রে F cos θ। এবার আমি তোমাকে বললাম ওজন। আমরা জানি একজনের ক্ষেত্রে ওজন বাড়ে, আরেকজনের ক্ষেত্রে ওজন কমে। তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন বাড়ে না কমে? বাড়ে। তাহলে ওজন কি হয় বলো তো? বাড়ে। কতটুকু বাড়ে? F sin θ। তাহলে ওজন F sin θ পরিমাণ বাড়ে, আর এটার ওজন F sin θ পরিমাণ কমে। ওকে ফাইন, সামারি করে ফেলতেছি। তাহলে ওজন যেহেতু এটা বাড়ছে, বাড়ার পর নতুন যে ওজন তাকে আমরা কি বলি? আপাত ওজন। তাহলে আমরা যদি প্রশ্ন করি আপাত ওজন, তাহলে ভেরি সিম্পল, আপাত ওজন হচ্ছে এখানে বেড়ে W প্লাস F sin θ হয়েছে, আর এখানে কমে W মাইনাস F sin θ হয়েছে। যেহেতু এখানে আপাত ওজন বেড়ে গেছে, তাহলে কষ্ট বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমরা বলতে পারি কষ্ট, এখানে কষ্ট বেশি, এখানে কষ্ট কম। তাহলে এই যে বক্সটা, এই বক্সের ভিতর সমান সকল তথ্য আছে। তাহলে আমি এদিকে তাকাইলে বুঝে যাচ্ছি যে তাহলে এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন নর্মালি ডিরেক্টলি হয় না, কিন্তু যেমন বুয়েট ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে। বুয়েট ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসছিল। কীরকম প্রশ্ন আসছিল? একটা ট্রলি ব্যাগ বা একটা লন রোলার বা ঠেলা গাড়ি, তো সেক্ষেত্রে টানার সময় তার ওজন কতটুকু কমে? তাহলে ওজন কতটুকু কমে বলো তো? F sin θ। তাহলে F sin θ, F এর মান আর থিটার মান দেওয়া আছে, তুমি মান বসালে যা আসে ওটা হচ্ছে অতটুকু কমে। তাহলে এখন যদি আরও প্রশ্ন আসতে পারে, কীরকম প্রশ্ন আসতে পারে? সামনে যায় কার কারণে? F cos θ। ত্বরণের মান বের করো, ত্বরণের মান বের করতে গেলে F এর জায়গায় F cos θ ইউজ করবা। তারপর বলতে পারে যে আপাত ওজন কত, এই সূত্র ইউজ করবা, আপাত ওজন এই সূত্র ইউজ করবা, কোন ক্ষেত্রে কষ্ট বেশি কোন ক্ষেত্রে কষ্ট কম। এবার খুবই মারাত্মক একটা জিনিস, এটা বুয়েটে আসছিল, সেটা হচ্ছে কখনো যদি তোমাকে প্রশ্ন এটা করে যে ঠেলা অপেক্ষা টানার ক্ষেত্রে ওজন কতটুকু কমে? ঠেলা অপেক্ষা টানার ক্ষেত্রে তোমাদের নর্মালি যদি বলে টানার ক্ষেত্রে ওজন কমে, কতটুকু কমে? F sin θ পরিমাণ কমে। কিন্তু যখনই বলবে ঠেলা অপেক্ষা টানার ক্ষেত্রে ওজন কমে, এর মানে কি ঠেলার ওজন তার সাথে কম্পেয়ার করে টানার ওজন কম্পেয়ার করতে বলেছে। তাহলে বলো ঠেলার সময় যখন নর্মালি ওজন হচ্ছে W, ঠেলার সময় ওজন কত? W প্লাস F sin θ। আর টানার সময় ওজন কত? W মাইনাস F sin θ। তাহলে ঠেলার সময় ওজন এটা, টানার সময় ওজন এটা। তাহলে ঠেলার সাথে টানাকে কম্পেয়ার করলে কি হবে? ঠেলার সময় আমি ওজন পাইছি এত, টানার সময় ওজন পাইছি এত, তাহলে একটা থেকে একটা বিয়োগ করলে আমি পেয়ে যাব ঠেলার সাথে কম্পেয়ার করলে টানার ক্ষেত্রে ওজন কতটুকু কমে। তাহলে সেক্ষেত্রে কী হবে? W
প্লাস এফ সাইন থিটা মাইনাস ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তুমি ক্যালকুলেশন করলে পাবা 2f সাইন থিটা। আমরা অনেকের খেয়ালই করি না। যদি পরীক্ষায় প্রশ্ন করে টানার ক্ষেত্রে ওজন কত কমে, এফ সাইন থিটা, কিন্তু যদি বলে ঠেলার তুলনায় টানার ক্ষেত্রে ওজন কতটুকু কমে, তখন হবে 2f সাইন থিটা। ঠেলার তুলনায় টানার ক্ষেত্রে ওজন কতটুকু কমে, তখন হবে কী হবে বলো তো, 2f সাইন থিটা। আবারও বলছি, ঠেলার তুলনায় টানার ক্ষেত্রে ওজন কতটুকু কমে, 2f সাইন থিটা। তাহলে আবারও বলছি, ঠেলার তুলনায় টানা বললে, ঠেলা অপেক্ষা টানা বললে তখন 2f সাইন থিটা। শুধু ঠেলা শুধু টানা বললে তখন হচ্ছে আমাদের এফ সাইন থিটা, ওজন কমে। আর ঠেলার ক্ষেত্রে তো ওজন কমে না, ঠেলার ক্ষেত্রে ওজন বাড়ে। কোনো টিচার চাইলে কম্পারেটিভলি উল্টা আরও কোশ্চেন করতে পারে যে টানা অপেক্ষা ঠেলার তুলনায় কতটুকু, টানা অপেক্ষা ঠেলার ক্ষেত্রে কতটুকু ওজন বাড়ে, তাও সেম 2f সাইন থিটা বাড়ে। মানে তুমি যদি ঠেলার টানা কম্পেয়ার করো 2f সাইন থিটা, আর কোনো কম্প্যারিজন না করে ডাইরেক্ট প্রশ্ন করলে তখন হচ্ছে এফ সাইন থিটা, কারণ ডাইরেক্ট প্রশ্ন করা মানে হচ্ছে ডব্লিউ এর সাথে কম্পেয়ার করা। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের লন রোলার ঠেলা এবং টানার কনসেপ্ট। আমি আশা করছি এই কনসেপ্ট নিয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো নিউটনের নিউটন বলছি, আমরা যে লম্ব উপাংশ করছি, লম্ব উপাংশের অ্যাপ্লিকেশন করছি, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নৌকার গুণ টানা। আইও তোমাদেরকে আমরা আজকে নৌকার গুণ টানাটা একটু করে দেখাই দিই। নৌকার গুণ টানাটা আমরা একটু করে দেখাই দিই, কীভাবে নৌকার গুণ টানতে হয়। সবাই একটু খাতায় লিখে ফেলবা নৌকার গুণ টানা। তাহলে আমরা একটু খাতায় লিখে ফেলবো নৌকার গুণ টানা। অনেকে কনফিউজড হবা, গুণ কি, টেনশনের কিছু না, আমি বুঝাই দিচ্ছি। তুমি আগে খাতায় লেখো নৌকার কি টানা ভাইয়া, গুণ টানা। আইও, তাহলে আমরা নৌকার গুণ টানবো। শব্দটা তোমাদের জন্য নতুন হবে। এই গুণ মানে কিন্তু যোগ বিয়োগ গুণ না রে বাপ, এই গুণ মানে হচ্ছে আসলে রশি। একটু খেয়াল করো। তাহলে আমরা আসি, হেডলাইন হবে নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা। আচ্ছা, এখন নৌকার গুণ টানা বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করো। দেখো, এটা হচ্ছে একটা নৌকা, এটা হচ্ছে একটা নদী। এখন নদীতে আমি নৌকা করে অনেক ভারী জিনিস নিয়ে যাচ্ছি, যেটা একসময় নেওয়া হইতো যে গ্রামাঞ্চলে নদীতে বিশাল বিশাল এই যে ধান, হ্যাঁ, তারপর আরও অনেক কিছু নিয়ে এই যে তোমার এই নৌকা করে নিয়ে যাওয়া হইতো। তো এত ভারী নৌকাটাকে সামনে দাঁড় বেয়ে নেওয়াটা ভেরি ডিফিকাল্ট। তখন কি করা হইতো ভাইয়া? তখন যে কাজটা করা হইতো, এই নৌকার এক প্রান্তে রশি বাঁধা হইতো, আর নদীর পাশে লোকজন দাঁড়াই থাকতো, তারা এই রশিটাকে ধরে টান মারত। মানে নদীতে নৌকা চলছে, নৌকার মাথায়, এই মাথাটাকে বলা হয় গলই, জানো কি না? এটাকে বলা হয় নৌকার গলই। এখন এই নৌকার গলইয়ের মধ্যে একটা রশি বাঁধা হলো, রশি বেঁধে নদীর পার থেকে মানুষ টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই যে আমি দড়ি দিয়ে টানছি, এটাকে বলা হয় নৌকার গুণ টানা। এটাকে বলা হয় কি? নৌকার গুণ টানা। এটাকে বলা হয় নৌকার গুণ টানা। এবার এই গুণ টানার কনসেপ্টটা তোমাকে বোঝানোর জন্য আমি চিত্র বইয়ের মতো আঁকবো না, আমি চিত্র আমার মতো আঁকবো। তো আমার মতো আঁকলে তোমরা একটু এই কনসেপ্টটা বোঝার জন্য নতুন একটা চিত্র আঁকবা। এটা হচ্ছে আমাদের নতুন চিত্র। এটা হচ্ছে নৌকা, এদিক থেকে একজন গুণ টানছে। এখন এটা আমি কি করছি আসলে? আমি আসলে একটা নদী যাচ্ছে, নৌকা যাচ্ছে, একজন টানছে, আকাশ থেকে পিকচার তুলেছি। সো দিস ইজ এ পিকচার ফ্রম আকাশে। তাহলে আকাশ থেকে পিকচার তুলেছি, উপর থেকে তাকালে নদীটাকে দেখতে এরকম মনে হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা নৌকা, নৌকার উপরের অংশ, এটা নদীর এক পার, এটা কিন্তু নদীর আরেক পার। মনে করি না যে এটা আকাশ, এটা নদীর এক পার, এটা নদীর আরেক পার। আমি উপর থেকে আকাশ থেকে ছবি তুলেছি। এখন একজন লোক এই দিকে গুণ টানে, গুণ টানে মানে রশিতে এফ পরিমাণ বল প্রয়োগ করলো। এখন স্বাভাবিক ব্যাপার, আচ্ছা বলো তো, এই বেচারা যে এত কষ্ট করে টানতেছে, সে আসলে কেন টানছে? নৌকাটাকে সামনে নেওয়ার জন্য না। এর মানে তার টার্গেট কিন্তু নৌকাটাকে এই দিকে নেওয়া, ঠিক কি না? তার টার্গেট নৌকাটাকে এই দিকে নেওয়া, কিন্তু তার পক্ষে তো নদীর মাঝখানে হাঁটা সম্ভব না। সে নদীর পার থেকে রশি দিয়ে টানছে, কিন্তু তার লক্ষ্য একটাই, নৌকা যাতে সোজা যায়।
কিন্তু ঝামেলা একটা নৌকা সোজা যাবে না। একবার বিস্তারিত ব্যাখ্যা করছি। তাহলে প্রথম কথায় আসো, তুমি একটু খেয়াল করলে দেখবা, সে যদি তুমি নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করো, একটা নৌকা একজন লোক রশি দিয়ে এদিকে টেনে টেনে নদীর পাড় দিয়ে নিয়ে যাচ্ছে, সে চাচ্ছে নৌকা এদিকে যাক, সে চাইলে হবে না তো। তুমি খেয়াল করবা এই নৌকা আস্তে আস্তে তার কাছে চলে যাচ্ছে, কারণ সে তো এদিকে টানছে, আস্তে আস্তে নৌকাটা তার কাছে চলে যাচ্ছে। এখন কেন যাচ্ছে সেটাকে কীভাবে রিমুভ করব সেটা আমরা আলোচনা করছি। মনে করো এই কোণের নামটা হচ্ছে থিটা, তাহলে আমাকে বলো তো, আগে আমাকে বলো আমার টার্গেটটা কি। আমার টার্গেট হচ্ছে এটা যদি আমাদের এফ হয়, এটা যদি আমাদের এফ হয়, আমি সামনের দিকে এই দিকে যেতে চাচ্ছি, তাহলে এই দিকে বলের মান হচ্ছে এফ কস থিটা। তাহলে আগে আমাকে একটা প্রশ্নের আনসার দাও, নৌকা সামনে যায় কার কারণে? এফ কস থিটার কারণে। এখন ঝামেলা সেটা না, এইদিকে এফ কস থিটা থাকলে এইদিকে একটা এফ সাইন থিটা আছে, এফ সাইন থিটা আছে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলো তো নৌকা সামনে যায় কার কারণে? এই এফ কস থিটার কারণে নৌকা সামনে যায়। এবার তোমাকে যদি বলি, বলো তো এফ সাইন থিটা কী করে? কী করে? হ্যাঁ, আবার বলো। বাহ, চুমকি দারুণ আনসার দিয়েছে। সে বলছে এফ সাইন থিটা নৌকার ওজন প্রশমিত করে। হ্যাঁ, হুমা জসিম দিকে হাসে, তার কথা হচ্ছে আসলেই তো। নো, নেভার। অনেকে এটা মনে করে। তুমি কনসেপ্টটা খেয়াল করো না রে বাবা। এই দেখো তোমাদের জন্য এটা নৌকা নিয়ে আসছি, এটা হচ্ছে আমার নৌকা। এখন এই এই নৌকা আমি তো উপর থেকে ছবি দেখাচ্ছি, তাহলে এদিক থেকে যখন একজনের টানছে তখন আরে বাবা আমাদের এই সামনের দিকে খেয়াল করো, ও তো সামনের দিকে যাচ্ছে, এই যে সামনের দিকে এফ কস থিটা। এফ সাইন থিটা কি এইদিকে? না রে বাপ, এফ সাইন থিটা হচ্ছে এইদিকে, এইদিকে এফ সাইন থিটা এইদিকে। তাইলে তোমরা আমাকে বলো এফ কস থিটাটা, সরি, আরে বাপ এত যন্ত্রাংশ রেখেও কাজ হয় না। বলো, এটা হচ্ছে এফ কস থিটা, যার কারণে নৌকা সামনে যাচ্ছে। এটা এফ সাইন থিটা, এটা কিন্তু আকাশের দিকে না, এটা তীরের দিকে। যদি আমার কেউ একজন তাকে এদিক থেকে টানতো, তখন তার একটা উপাংশ এইদিকে হইতো, তখন ওজন কমতো। কিন্তু এরকম তো না, নৌকার গুণটা নামানো হচ্ছে এক সাইড থেকে টানতেছে, এই দিক থেকে টানতেছে, এইদিকে নৌকা যাচ্ছে, একটা উপাংশ এইদিকে। তাহলে এই দিকটা কি আসলে ওজন প্রশমিত করতেছে? না রে বাপ, এই দিকটা কোন দিকে বলো তো? নদীর তীরের দিকে। এর মানে আমরা বলতে পারি এটা হচ্ছে নৌকাকে তীরের দিকে নিয়ে যায়। ওই যে একটু আগে বললাম, এদিক থেকে টানার পর কিছুক্ষণ পর তার কাছে মনে হবে নৌকা তার দিকে চলে যাচ্ছে, অ্যান্ড নৌকা সে চাচ্ছে সামনে যাইতে, কিন্তু নৌকা চলে যাচ্ছে তার দিকে। তাহলে ভাই একটা প্রশ্ন চলে আসে, ভাই নৌকা তার দিকে যাবে কেমনে? তাহলে এই নৌকা তার দিকে যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে এফ সাইন থিটা। এর মানে এই এফ সাইন থিটা নৌকাকে তীরের দিকে নিয়ে যায়, নৌকাকে তীরের দিকে নিয়ে যায়। এখন একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, এবার বলো মাঝি কি চায়? মাঝি চায় নৌকা সামনে যাক, মাঝি চায় না নৌকা তীরের দিকে যাক। যদি তীরের দিকে নিয়ে যেতে না চাই, তাহলে আমার কি করতে হবে? এই যে এফ সাইন থিটাটা থাকা যাবে না। কিন্তু এফ সাইন থিটাটা তুমি বললেই চলে যাবে, ব্যাপারটা এরকম না। তাহলে আমি এফ সাইন থিটা, মনে করো আমি ধরে নিলাম যে ম্যাজিক করে বাদ দিয়ে দিলাম, এফ সাইন থিটা নাই। যদি এফ সাইন থিটা না থাকে রে বাপ, তখন আমার নৌকাটা শুধু সামনে যাবে, তীরের দিকে যাবে না। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এফ সাইন থিটা আমরা বাদ দিলাম কেমনে? ভেরি সিম্পল, মুছে মুছে। বাস্তবে একটু মুছে মুছে বাদ দিও। হ্যাঁ, এখন এফ সাইন থিটা তো আর মুছে দিলে যাবে না রে বাপ, এফ সাইন থিটার জায়গায় থাকবে। এখন আমাকে এমন কিছু করতে হবে যাতে এফ সাইন থিটাটা নাই হয়ে যায়। এখন খুবই স্বাভাবিক ব্যাপার, এফ সাইন থিটা নাই হইতে হইলে এফ সাইন থিটা যেদিকে আছে তার উল্টা দিকে সমপরিমাণ একটা বল প্রয়োগ করতে হবে। এবার একজনে বলে, ওই যে হ্যাঁ কুতকুত হাসতেছে, কুতকুত বলে যে তাহলে ভাই এদিকে রশি দিয়ে এদিকে টান মারবো। হারাম দাদা, এদিকে রশি দিয়ে যদি টান মারো, একজন এদিকে রশি দিয়ে টান মারছে, তাইলে তো আরও কাহিনী জটিল হয়ে যাবে। এখন আমরা এটা করব না, আমরা এমন কিছু একটা করব যাতে করে এইদিকে এই মানের সমপরিমাণ একটা বল এদিকে আসে, যার কারণে এটা কী হয়ে যাবে ভাইয়া? ক্যান্সেল হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এরকম কিছু একটা করতে হবে। এখন এরকম কিছু একটা আমি কেমনে করব? তুমি কখনো খেয়াল করছো কিনা আমি জানি না, তোমরা যারা নৌকা চালায়, কখনো চালাইছো কিনা আমি জানি না, দেখবা নৌকা চালানোর ক্ষেত্রে যে মেইনলি নৌকা চালাতে চায় সে কিন্তু নৌকার পিছনের অংশে থাকে, মানে যেদিকে নৌকা যাচ্ছে তার পিছনের অংশে, কারণ এখান থেকে নৌকাটাকে কন্ট্রোল করা ইজি।
এখন পিছনের অংশ থেকে কীভাবে কন্ট্রোল করে, ভেরি সিম্পল। তুমি আমার এই কলমের দিকে তাকাও। আচ্ছা বলো তো, এই কলমের এই দিকে যদি আমি এইদিকে একটা ধাক্কা মারি, খেয়াল করছো? আমি ধাক্কা মারছি এইদিকে, কিন্তু এইদিকে নিচের দিকে একটা ধাক্কা অটোমেটিক তৈরি হচ্ছে। আবার দিচ্ছি, এইদিকে ধাক্কা মারছি, এইদিকে একটা ধাক্কা তৈরি হচ্ছে। একইভাবে আমি যদি এটাকে নিচের দিকে ধাক্কা মারি, নিচের দিকে ধাক্কা মারি, এটা উপরের দিকে একটা ধাক্কা তৈরি হচ্ছে। ঠিক এই কাজটা করা হচ্ছে মাঝি। এর মানে নৌকার মধ্যে এখানে মাঝিকে একটা দাঁড় নিয়ে বসাই দেওয়া হয়, একজন মাঝিকে এখানে দাঁড় নিয়ে বসাই দেওয়া হয়। তার কাজ কি? তার কাজটা হচ্ছে নৌকার এই এই অংশটা, এই অংশটাকে কোনো না কোনোভাবে এইদিকে ধাক্কা মারানো। স্বাভাবিক, সে তো দাঁড় দিয়ে ধাক্কা মারাইতে পারবে পানিতে করে করে। সো যদি সে নৌকাটাকে এখানে এদিকে ধাক্কা মারায়, এই ধাক্কার কারণে এখানে উল্টা দিকে এইদিকে একটা ধাক্কা অনুভব হবে কি না? হবে। এই ধাক্কাটা যদি এই ধাক্কার সমান হয়ে যায়, খেলা শেষ। তাহলে এটা ক্যান্সেল, যার কারণে নৌকা শুধু সামনের দিকে যাবে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, এফ সাইন থিটা কী করে? নৌকাকে তীরের দিকে নিয়ে যায়, কিন্তু নৌকা তীরের দিকে যায় না কেন? মাঝির কারণে। মাঝি কি করে? মাঝি দাঁড় দিয়ে এমনভাবে নৌকাটাকে কন্ট্রোল করে যাতে করে আমার এই তীরের দিকে যে নিয়ে যাওয়ার যে বলের উপাংশটা, সেটা যাতে প্রশমিত হয়ে যায়। মানে লাইক এরকম, আমি মনে করো মাঝি, ও মনে করে দিক থেকে টানতেছে, নৌকাটা এভাবে না গিয়ে নৌকাটা আস্তে 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 এভাবে এদিকে চলে যাচ্ছে। এখন নৌকাটা সামনেও যাচ্ছে, বামেও যাচ্ছে। আমি মাঝি, আমি চাইবো যে নৌকা যাতে বামে না গিয়ে ডানে যায়। মানে সে বামে যেতে চাচ্ছে, আমি তাকে ডানে নিতে চাইবো। স্বাভাবিক, যারা নৌকা চালায় তারা তো চাইলে নৌকাকে ডানে নিতে পারে, পারে না রে বাপ? যারা নৌকা চালায় তারা তো নৌকাকে ডানে বামে নিতে পারে। ওই পিছনে যে মাঝি, সে সবসময় চাইবে, যেহেতু নৌকাটা বাম দিকে চলে যেতে চাচ্ছে, সে কিছুক্ষণ পর নৌকাকে ডান দিকে নিয়ে যেতে চাইবে। তাহলে এই দুইটা ব্যালেন্স হয়ে নৌকা সামনের দিকে যাবে। হ্যাঁ, তুমি বলতে পারো মাঝি কি তাহলে ভাইয়া হিসাব করে করে কাজ করে? আরে না রে ভাইয়া, মাঝির এক্সপেরিয়েন্স, মনে রাখবা, এক্সপেরিয়েন্স ইজ মোর বেটার দেন এডুকেশন। শিক্ষার থেকে এক্সপিরিয়েন্সের মূল্য বেশি। তাহলে মাঝি এক্সপার্ট, সে এক্সপিরিয়েন্স করে 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 এই জিনিসটা করেছে। তাহলে স্বাভাবিক ব্যাপার, এটা তো 100% ব্যালেন্স হবে না। মাঝি যখন দেখবে যে নৌকা বামে চলে যাচ্ছে, সে তাকে একটু ডানে নিবে। যখন দেখবে যে না বেশি ডানে যাচ্ছে, তখন সে একটু কন্ট্রোল করবে। মানে সোজা কথা হচ্ছে মাঝির দ্বারা এটা প্রশমিত হবে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, এবার বলো তাহলে নৌকার গুণ টানার ক্ষেত্রে কি হচ্ছে ভাই ঘটনা বলো তো? নৌকার গুণ টানার ক্ষেত্রে আমরা যে বলটা প্রয়োগ করছি, এই বলকে দুটো উপাংশে ভাগ করলে এফ কস থিটা, এফ সাইন থিটা। এফ কস থিটার কারণে নৌকা সামনের দিকে যায়, আর এফ সাইন থিটার কারণে নৌকাটা আস্তে আস্তে তীরের দিকে যেতে চায়। নৌকাটা আস্তে আস্তে তীরের দিকে যেতে চায়। তো নৌকা যদি আস্তে আস্তে তীরের দিকে যেতে চায়, সেই তীরের দিকে যাওয়ার ক্ষেত্রে ওই বলটাকে প্রশমিত করে কে বলো তো? মাঝি। মাঝি কিসের মাধ্যমে প্রশমিত করে? দাঁড়ের মাধ্যমে। মাঝি দাঁড়ের মাধ্যমে এই জিনিসটাকে প্রশমিত করে। ফলাফল নৌকাটা তীরের দিকে যায় না, শুধুমাত্র সামনের দিকে যায়। বুঝছি কিনা কথাটা? আচ্ছা, এবার একটা প্রশ্ন খাতায় লিখো, নৌকার গুণ লম্বা রাখা সুবিধাজনক ব্যাখ্যা করো। নৌকার গুণ লম্বা রাখা সুবিধাজনক ব্যাখ্যা করো। লম্বা রাখা সুবিধাজনক ব্যাখ্যা করো। এটা তুমি নিজে নিজে করবা, বাসায় গিয়ে করবা। তবে আমি একটু হিন্টস দিই। আচ্ছা, মনে করো এটা নৌকার গুণ। আমি যদি গুণটা লম্বা করি, মানে রশি লম্বা মানে এত বড় না, আরও বড় মানে হচ্ছে, মনে করো এই যে এটা হচ্ছে রশি। তাহলে তুমি এখন বর্তমানে এখানে দাঁড়াই এই যে এটাকে টানতেছ। তাহলে এখন আমাকে বলো যে এই যে দাঁড়াই এখানে টানতেছ, এখানে ঘটনা আসলে কি ঘটছে? এখানে যে বল প্রয়োগ করলে এখানেও সেম বল, কোনো অসুবিধা নাই। কিন্তু এক্ষেত্রে থিটার মানটা খেয়াল করছে, এটা কমে গেছে। এর মানে গুণ লম্বা করা মানে থিটা কমে যাওয়া মানে হচ্ছে কস থিটা বেড়ে যাওয়া, কস থিটা বাড়া মানে হচ্ছে এফ কস থিটা বেড়ে যায়, এফ কস থিটা বেড়ে যায় মানে হচ্ছে নৌকা আরও দ্রুত সামনের দিকে যায়। এর মানে ওই জন্য বলা হয় নৌকার গুণ লম্বা রাখা সুবিধাজনক। এটা আমাদের আসতে পারে। সো এটা মাথায় রাখবা। এবার আসো তোমাকে এই নৌকা রিলেটেড কয়টা কমন জিনিস নিয়ে আমরা একটু করে কথা বলি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা যে আমরা এই নৌকার গুণ এতটুকুই, তুমি বই পড়লে এতটুকুই পাবা, কিন্তু আমরা এখন আর একটু বইয়ের থেকেও একটু বেশি কথা বলবো। হ্যাঁ, কিছু আমরা কেস দেখাই দিব, যে কেসগুলোতে আমাদের সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানতে হবে। এবং আমরা একটা প্রশ্ন করব, রাজশাহী বোর্ড 2015 সালের প্রশ্ন। রাজশাহী বোর্ড 2015 সালে আসছিল, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম। আমি তো রাজশাহী বোর্ড, নামি চিটাগং বোর্ড। তো ওই বছর যে প্রশ্নটা আসছিল, খুব সুন্দর একটা প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা আমরা তোমাদের হোমওয়ার্ক দিতাম, তাও আমরা করাই দিচ্ছি। মানে তুমি এখন আমি যা বুঝাবো এরপরে তুমি পারবা, এরপর আমি তোমাকে করাই দিচ্ছি। টাইম আছে যেহেতু, এই যে অ্যাভেলেবেল টাইম করাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। আসো আমরা ওই প্রশ্নটা করাবো। তবে করানোর আগে তোমাকে একটু করে আমি ওই যে কনসেপ্টগুলো একটু ব্যাখ্যা করি। দেখো, সবাই ভাইয়ের কথাগুলো একটু ভালো করে খেয়াল করবা। এবার আমরা কিছু সিচুয়েশান দেখব, যেই সিচুয়েশানে আমি নিউটনের সূত্র অ্যাপ্লাই করা শিখব। প্রথমত আসো,
দেখো এটা হচ্ছে একটা নৌকা, নদী, এই নদীতে এটা হচ্ছে আমাদের এই যে গুণ টানলাম এফ বলে, এই কোণের মানটা থিটা। তাহলে আমাকে বলো তো এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, তাহলে নৌকার সামনের দিকে যায় কার কারণে? এফ কস থিটা। অন্যগুলো আমি হিসেব করার দরকার নেই। তাহলে বলো নৌকার সামনে হচ্ছে এফ কস থিটার কারণে। পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি যে ত্বরণ কত, তো ত্বরণ বের করার জন্য নিউটনের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে বলো আমরা জানি এফ ইকস টু এম এ, তাহলে তুমি এখানে কী লিখবা? এফ কস থিটা ইকস টু এম এ, এখান থেকে এ বের করবা। মানে সোজা কথা হচ্ছে এফ এর জায়গায় এফ কস থিটা। পারবো না? অবশ্যই পারবো। এবার মনে করো হচ্ছে এরকম, আবার দিলাম এটা হচ্ছে একটা নৌকা। এবার এইদিকে একজনে F1 পরিমাণ বল প্রয়োগ করছে, সে θ1 কোণে বল প্রয়োগ করছে। আরেকজন কি করলো? F2 পরিমাণ বল প্রয়োগ করলো, সে θ2 কোণে প্রয়োগ করলো। মানে এবার দুইজনে একসাথে টানছে, একজনে এদিকে একজনে এদিকে, একজনের বল F1 একজনের বল F2, কোণের মান θ1 θ2। তাহলে ভেরি সিম্পল, প্রথম যে টানছে F1 বলে তার জন্য এদিকে F1 cos θ1 মানের একটা বল প্রযুক্ত হবে। আবার সেকেন্ড যে টানছে তার জন্য F2 cos θ2 নামের একটা বল প্রযুক্ত হবে। তাহলে এই দুইজনের বল তো একসাথে কাজ করবে, তাহলে দুইটা বল একই দিকে কাজ করলে কি হয়? যোগ হয়। তাহলে বলো তো নৌকা কার কারণে সামনে যাচ্ছে? এটা প্লাস এটার কারণে। এর মানে এখানে এফ এর জায়গায় কি ইউজ করব? এটা প্লাস এটা। তাহলে আমরা লিখতে পারবো F1 cos θ1 প্লাস F2 cos θ2 ইকুয়ালস টু MA। এবার দেখো আমি যদি এরকম বলি, এটা হচ্ছে একটা নদী, এটা হচ্ছে ভাইয়া নৌকা। এই নৌকার ক্ষেত্রে ভাইয়া এরকম হচ্ছে, এইদিকে একজনে বল প্রয়োগ করছে F1, তার জন্য এই কোণের মান θ1। আরেকজনে মনে করো বল প্রয়োগ করছে F2 এবং তার কোণের মান হচ্ছে θ2। মানে এই F1 আর F2 ভিন্ন ভিন্ন, কোণের মানও ভিন্ন ভিন্ন। তাহলে এখন আমাকে বলো এই F1 এর কারণে θ1 কোণে F1 কাজ করার কারণে এদিকে F1 cos θ1 তৈরি হবে কি না? অবশ্যই তৈরি হবে। আর এই F2 এর কারণে θ2 এর কারণে এইদিকে একটা কি তৈরি হবে? F2 cos θ2। ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে এই F1 cos θ1 F2 cos θ2 দুইটা একই দিকে কাজ করে। ফলাফল আমরা আবারও আগের মতো বলতে পারবো F1 cos θ1 প্লাস F2 cos θ2 ইকুয়ালস টু MA। মনে রাখবো এখানে M মানে ভর। কার ভর বলো তো? যাকে টানছি তার ভর। কাকে টানছি? নৌকাকে। নৌকার ভিতর কে আছে? মাঝি। কি আছে? মালামাল। তাহলে নৌকা, মাঝি, মালামাল সব মিলে M, মাথায় রাখবা কিন্তু। এবার আসা হচ্ছে এটাই রাজশাহী বোর্ড পরীক্ষা আসছিল, যে তখন এটার মতোই, তবে এখানে আমরা ইচ্ছে করে আলাদা আলাদা দিছি। রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা ছিল একই, এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করছে, এইদিকেও সেম এফ পরিমাণ বল প্রয়োগ করছে, এই কোণের মান থিটা, এই কোণের মানও থিটা। এবার তোমরা বলো, তাহলে বলো এই এফ এবং থিটার কারণে এদিকে কি থাকবে? এফ কস থিটা। আবার এই এফ এবং থিটার কারণে কি থাকবে? এফ কস থিটা। তাহলে সামনের দিকে দুইটা বল এফ কস থিটা দুইটাকে যোগ করলে 2f cos থিটা। তাহলে আমরা লিখতে পারবো 2f cos থিটা ইকুয়ালস টু হচ্ছে MA। 2f cos থিটা ইকুয়ালস টু কি? MA। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এটা ছিল হচ্ছে আমাদের নৌকার গুণ টানার ক্ষেত্রে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করলে ব্যবহার করতে পারে। তবে তোমরা একটা জিনিস মনে রাখবা, সাধারণত নদীতে আমরা ধরে নিই যে নৌকাগুলো সমবেগে চলে, হ্যাঁ, কিন্তু গুণ টানার যে গুণ টানার মেদগুলাতে যেহেতু আমরা একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করলে কিন্তু বস্তুর একটা ত্বরণ থাকে। এর মানে এখানে সমবেগে না, সমত্বরণে গতিশীল হয়। অতএব নর্মালি নৌকার ম্যাথে আমরা দূরত্ব বের করার সময় S = BT ব্যবহার করি, কিন্তু ত্বরণ থাকলে কি ইউজ করতে হবে? S = UT + ½ AT²। এবার স্যার তোমরা একটু খেয়াল করো, রাজশাহী বোর্ড 2025 সালের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা তোমাদেরকে একটু দেখাই। এই প্রশ্নটা যদি আমি তোমাকে এখানে দেখাই, ক্যামেরার মধ্যে দেখো, দেখে বুঝতে পারছে। এই যে এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা। এখন আসো, প্রশ্নটা আমি এই যে পুরোপুরি লিখবো না, ওই কারণে তোমাকে ছবি দেখাই ফেললাম। আর আমার বই তোমার কাছে থাকলে তো তুমি সামনে পাচ্ছ, আমার বইয়ের 66 নাম্বার ম্যাথটা। এখানে প্রশ্নের মধ্যে যা যা আছে আমি সংক্ষেপে লিখে ফেলি। একটা নৌকা আছে, নৌকা থেকে এইদিকে একজন, এদিকে একজন আছে, এদিকে আছে হচ্ছে রহিম আর এদিকে আছে হচ্ছে করিম। তো রহিম কি করছে? এই নৌকাটাকে রহিম এদিকে টানছে, করিম এইদিকে টানছে, এবং এই কোণের মান এটা দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি, কোণের মান এটাও দেওয়া আছে, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এবার বলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটার নাম হচ্ছে 3.6 কিলোমিটার। হ্যাঁ, এতটুকু দেওয়া আছে। মানে হয়তো এখান থেকে এখানে নৌকাটা গেছে, আমি জানি না, আমি চিত্র এটা পাইছি, এটা আঁকলাম। এখন প্রশ্ন একটু পড়ে শুনেই। বলেছে এটা রাজশাহী বোর্ড 2015। আচ্ছা, তোমাদের গাইডগুলোতে তো এখন পুরাতন প্রশ্নগুলো থাকে না, কিন্তু পুরাতন প্রশ্নগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আমরা তোমাদেরকে দেখাবো। দেখো
নিচের চিত্রে বলা আছে করিম ও রহিম দুইজন মাঝি স্থির পানিতে, তাহলে পানি স্থির, 500 কেজি বরের একটি স্থির নৌকাকে, এর মানে নৌকা যেটা, এই নৌকার ভর হচ্ছে এম সমান 500 কেজি। বলেছে 500 কেজি বরের একটি নৌকাকে, একটি স্থির নৌকাকে 2 তীর থেকে, এটা একটা তীর, এটা একটা তীর, 2 তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে অ্যাপ বলে টানছে। তাহলে 30 ডিগ্রি কোণে অ্যাপ বলে টানছে, ও অ্যাপ বলে টানছে, ও অ্যাপ বলে টানছে। আচ্ছা, এবার বলেছে নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। এর মানে এটা তীর, এই তীরের সমান্তরালে এখান থেকে নৌকা এখানে গেছে 3.6 কিলোমিটার কয় মিনিটে? 5 মিনিটে। এই যে তথ্য দিয়ে দিয়েছে যে বলেছে নৌকাটি টি এর মান হচ্ছে 5 মিনিট, 5 মিনিটে কতটুকু যায়? 3.6 কিলোমিটার। এস সমান হচ্ছে 3.6 কিলোমিটার। এর মানে নৌকার অতিক্রান্ত দূরত্ব 3.6 কিলোমিটার, কতক্ষণে বলো তো? 5 মিনিটে। এবার করিম রহিমকে বলল, দিস ইজ করিম, সে রহিমকে বলল, হে রহিম, তুমি কি জানো সমান টানে এই দূরত্ব 5 মিনিটের কম সময়ে পৌঁছা সম্ভব? এর মানে 3.6 কিলোমিটার গেছে হচ্ছে 5 মিনিটে। এখন করিম রহিমরে বললো যে মামু তুমি জানো কি না আমি একই পরিমাণ বল প্রয়োগ করে আরও আগে সেখানে যেতে পারবো, মানে 5 মিনিটের কম সময়ে এখানে পৌঁছানো সম্ভব একই জায়গায়, তবে এফের মান আগের মতোই থাকবে। মামু তো টেনশনে পড়ে গেল, সাথে তুমিও। এখন সৃজনশীলের 3 বললো, আর এখানে মাঝখানে বলেছে নৌকার তল ও পানির ঘর্ষণ বল উপেক্ষণীয়, উপেক্ষণে না বললো আমি উপেক্ষা করতাম। এখন উদ্দীপক এফের মান বের করো। তুমি কি এফের মান জানো? জানো না, তাহলে তোমাকে এখানে এফের মান বের করতে হবে। সো এফের মান বের করার জন্য তুমি একটু এদিকে খেয়াল করো ভাইয়া। তাহলে কি ঘটনা ঘটছে খেয়াল করো, বলো। এখানে ঘটনাটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি এরকম পাবো, এটা যেহেতু আমাদের এফ, তাহলে এইদিকে আমরা পাবো হচ্ছে এফ কস থিটা। আবার এটা যেহেতু এফ, এদিকে পাবো এফ কস থিটা। এর মানে নৌকা সামনের দিকে যাচ্ছে কার কারণে? 2f cos থিটার কারণে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি 2f cos থিটা ইকস টু আমরা এম এ বলতে পারি। আমাকে এখান থেকে কার মান বের করতে হবে ভাইয়া? এখান থেকে এফ এর মান বের করতে হবে। তাহলে এফ ইকস টু আমরা কী বলতে পারি? এফ ইকস টু আমরা বলতে পারি এম এ ডিভাইডেড বাই কস থিটা, এম এ ডিভাইড বাই 2 cos থিটা। এখন বলো ভাইয়া এম এর মান জানি কি না? জানি। কস থিটা আমরা থিটার মান জানি কি না? জানি। এই যে থিটার মান 30 ডিগ্রি, কিন্তু আমরা এ এর মান জানি না। অ্যান্ড এর মান তুমি কোত্থেকে জানবা? ভেরি সিম্পল, তোমাকে বলে দিয়েছে 5 মিনিটে 3.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে একটা নৌকা 5 মিনিটে 3.6 কিলোমিটার অতিক্রম করে মানে এস এর মান আর টি এর মান দেওয়া আছে, ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আজা মানে আমরা জানি এস ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। নৌকার আদিবেগের মান 0, যদি তোমাকে প্রশ্নের মধ্যে না বলে তাও 0, বললেও 0, কারণ স্বাভাবিক ব্যাপার। তো যখন গুণ টানা যখন শুরু করি তখন তো স্থির নৌকাকেই টানা শুরু করি। ওকে ফাইন, সো আমরা ধরে নিচ্ছি এটা 0। তাহলে এখান থেকে বলা যায় 2s ইকোয়াস টু হচ্ছে এটি স্কোয়ার। এখান থেকে বলা যায় টি স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে 2s বাই টি স্কোয়ার। কেন? আমার তো লাগবে কার মান? ত্বরণের মান না ভাইয়া, আমার লাগবে ত্বরণের মান। তাহলে ত্বরণের মান যেহেতু লাগবে, এ সমান হচ্ছে 2s, এ সমান হচ্ছে 2s ডিভাইড বাই টি স্কোয়ার। তাহলে 2s মানে 2, এস এর মান হচ্ছে 3.6 কিলোমিটার, মান হচ্ছে 3600 মিটার, আর ডিভাইড বাই টি, টি এর মান হচ্ছে 5 মিনিট, মান হচ্ছে 5 × 60 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা কত পাই একটু দেখি। 2 × 3600 ডিভাইডেড বাই 5 × 60 হোল স্কোয়ার, আমরা হচ্ছে 0.08। ভুলটা কোন জায়গায় হলো? এখানে তো আনসার 23.09 আসার কথা 5 মিনিটে, তাহলে আমাদের এখানে 5 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। ওকে ফাইন। ও সরি, আমরা তো এই যে এটা তো ত্বরণ বের করছি রে বাপ, আমাকে তো এফের মান জিজ্ঞেস করছে। 2 × 3600 ডিভাইডেড বাই 5 × 60 হোল স্কোয়ার, তাহলে আমরা পাইছি 0.08। এর মান হচ্ছে 0.08 ms ইনভার্স 2। মানে আমাকে তো ত্বরণ বলে না, আমি আনসার হয়েছে, আনসারটা দেখে বললাম যে হয়নি, কারণ আনসার তো এফের মান বের করতে বলছে। তাহলে এফের মান কত হবে? এম এর মান কত ভাইয়া বলো তো? 500 কেজি ইন্টু এটা হচ্ছে 0.08 ডিভাইড বাই 2 cos 30। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 0.08 ইন্টু 500
ডিভাইডেড বাই 2 ইন্টু কস 30 আমরা পাবো হচ্ছে 23.09 এত নিউটন। তাহলে এটা গেল হচ্ছে আমার সৃজনশীলের 3 নম্বর প্রশ্নের আনসার। এবার সৃজনশীলের 4 নম্বর প্রশ্নের আনসার দেখো। 4 নম্বরে তোমাকে কি প্রশ্ন করেছে? 4 নম্বরে প্রশ্ন করেছে উদ্দীপকে করিমের বক্তব্য সঠিক কিনা। তাহলে করিম বেচারা কি বলেছিল? করিম বলেছে বলের মান একই রেখে তুমি আরও কম সময়ে সামনে যাইতে পারবা। তাহলে বলের মান একই রেখে যদি তুমি আরও কম সময়ে সামনের দিকে যেতে পারো তাহলে কীভাবে সম্ভব এটা? তাহলে তোমরা আমাকে কমন সেন্স দিয়ে আনসার বলো তো। সে 5 মিনিটে গেছে এত কিলোমিটার, এখন সে এর থেকে কম সময়ে এত কিলোমিটার যাবে, তাহলে তার স্পিড বাড়াইতে হবে না? অ্যান্ড স্পিড বাড়াইতে হলে তাহলে কী করতে হবে? তার ত্বরণের মান বাড়াইতে হবে। এখন ত্বরণের মান বাড়াইতে হলে ত্বরণ কার থেকে তৈরি হয়? ত্বরণ হচ্ছে বলের থেকে তৈরি হয়। এখন ত্বরণ যে বলের থেকে তৈরি হয় তাহলে বলের মান বাড়াইতে হবে, কিন্তু বলের মান তো আমরা বাড়াবো না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি একটু খেয়াল করলে দেখবা আমার এই জায়গায় 2f cos θ হচ্ছে ma, তাহলে a সমান আমরা বলতে পারতেছি 2f cos θ a সমান 2f cos θ ডিভাইড বাই m। এর মানে দেখো m এর মান ফিক্সড, ওকে, f এর মান ফিক্সড, আরও একজন আছে কে বলো তো? থিটা। এর মানে আমি এখান থেকে বুঝতে পারলাম ত্বরণ যদি বাড়াতে চাই নিশ্চয় আমার এক বেচারাকে লাগবে যার নাম কি বলো তো? থিটা। তাহলে আমাকে থিটা এর মানটাকে কিছু একটা করতে হবে। তাহলে থিটা এর মান কী করতে হবে বলো তো? তোমরা খুব ভালো করে জানো নৌকার গুণ লম্বা রাখতাম কেন বলো তো? থিটা কমানোর জন্য। থিটা কমাইলে কি হয়? থিটা কমাইলে হচ্ছে আমাদের ওই সামনের দিকে বলের মানটা বেড়ে যায়, আর সামনের দিকে বলের মানটা বেড়ে গেলে নৌকাটা ইজিলি সামনের দিকে যায়। এর মানে থিটা কী করতে হবে বলো তো? কমাইতে হবে। তাহলে থিটাটাকে আমরা কমাবো। তাহলে থিটাটাকে কমাইয়া, বর্তমানে থিটা কত আছে? 30, থিটাটাকে কমাইয়া 30 ডিগ্রি থেকে কম করব। সো এটাকে আমি গাণিতিকভাবে আর এক্সপ্লেন করছি না। গাণিতিকভাবে এক্সপ্লেনটা তোমরা যদি না পারো, এটা বিভিন্ন গাইডে ফালতু করে দেওয়া। আমি আমার ওয়ান শট বই যেটা নিয়ে দিয়েছি, আমার ওয়ান শট বইয়ের মধ্যে তুমি এই কনসেপ্টটা তুমি এখন ডাইরেক্ট লিখে দিলে হবে না যে 30 ডিগ্রি থেকে কম, এটা কারণ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। তাহলে তুমি একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করবা। সো প্রসেসটা আমার বই থেকে দেখে নিবা, সেটা আমি আর বলছি না। তাহলে থিটা এর মান 30 ডিগ্রি থেকে কী হতে হবে বলো তো? কম হইতে হবে। ফাইনাল আনসার এটাই আসবে। স্বাভাবিক এখানে 30 ডিগ্রি, যদি এর থেকে কম যদি আমি 30 ডিগ্রি থেকে নিতে পারি তাহলে দেখা যাবে সামনের দিকে আমি আরও বেশি পরিমাণ আমাদের কার্যকর বল পাবো। আর সামনের দিকে কার্যকর বল বেশি হলে ত্বরণের মান বাড়বে। ত্বরণের মান বাড়লে আমরা আরও খুব দ্রুত সামনে যেতে পারবো। তখন আমাকে 3.6 কিলোমিটার যাওয়ার জন্য আর 5 মিনিট সময় লাগবে না। সো আজকে এতটুকু পর্যন্ত আমাদের থাকলো। আগামী ক্লাসে তোমাদেরকে আমরা এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নদী নৌকার স্পেশাল ম্যাথ করাবো। আমরা এর আগে বলেছিলাম এই অধ্যায়ে নর্মালি নদী নৌকার ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট হলেও আমরা এর আগে যতগুলো নদী নৌকার ম্যাথ করেছি ইটস নট মোর দেন এনাফ। কতগুলো নদী নৌকার ম্যাথ আছে, যেমন তুমি হয়তো বইতে খুললে দেখবা সময় বের করা, আনুভূমিক, কুলম্ব, অনেক কিছু আছে। তো এগুলো করার জন্য আসলে উপাংশ লাগতো, উপাংশ আমরা পড়ে ফেলেছি। আগামী ক্লাসে আমরা ওই উপাংশের কনসেপ্টটা ব্যবহার করে তোমাকে নদী নৌকার স্পেশাল ম্যাথগুলো খুব ভালো করে করিয়ে দিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।